আজ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন আমাকে আদিবাসী হিসাবে গর্বিত করেছে, যেমন ভারতবাসী হিসাবে গর্বিত করেছে, আজ ঠিক তেমনি আমি আইএসএফ এর কর্মী হিসাবে গর্বিত। আজ আমি বলতে চাই, এই ফেক এসটি সরকার, এই ফেক মমতা সরকার, আপনারা জানেন আমরা বারবার বলেছি, ভাইজান বারবার বক্তব্য তুলে ধরেছেন, আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কয়লা চুরি, বালি চুরি, সবুজ ফাইল চুরি, তার মধ্যে অন্যতম চারি হচ্ছে জাতি চুরি। জাতি চুরি কি আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাত্র 80 থেকে 70 লক্ষ আদিবাসী আছে, তার মধ্যে 1.5 কোটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাহলে আপনারা ভাবুন এই সার্টিফিকেট কাদেরকে দেওয়া হয়েছে। আমি যখন আদিবাসী সংগঠনে ছিলাম, আমরা রানী রাসমণি রোডে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, বারবার আমরা আন্দোলন করেছি, কিন্তু এই কানা, এই চুরি সরকার আমাদের শোনেনি। তাই আজকে আমাদেরকে এই রাজনীতির ময়দানে আসতে হয়েছে। আজকে আমাদের 14 তলাতে আমাদের যেতে হবে, প্রশাসনে আমাদেরকে ডাকতে হবে। আজ ওনাদের যত অড়িজ মিতা হবন কেনা জঙ্গলমহল কয় উত্তরবঙ্গরেন যাহাই যাহাই মেনা বুনা আবুয়া যাহা লড়াই কান্তবুনা আবুয়া রাবণ উধারা। আজকে আমার গর্ব লাগছে, আজকে আমাদের যে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার পরেও এই নিয়ে রাজনৈতিকভাবে প্রথমবার বিধানসভায় এটা নিয়ে আওয়াজ তুলেছিলেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে আমাদের সংখ্যালঘু, আমাদের মুসলিম মা বোনেরা, আমাদের আদিবাসীদের যে ফেক এসটি সার্টিফিকেট বাতিল এবং স্বাধীনতার যে 5ম তফসিল লাগু নিয়ে যে প্লেকার্ড হাতে নিয়ে আছেন। আমার যেন মনে পড়ছে যে 1855 সালের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেটাতে আদিবাসী, দলিত, মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভিত নাড়িয়ে দিয়েছিল। তা আজকে বিশ্বাস হচ্ছে আগামী 26-এ এই টিএমসি উৎখাত করে নতুন সরকার তৈরি হবে, যেখানে আদিবাসীরা ফেক এসটি সার্টিফিকেটকে বঞ্চিত হবে এবং আমাদের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের তোরাই ডুয়ার্সে 5ম তফসিল লাগু হবে। ওনাতে সারাম আবু আদিবাসী বই আজমে তাবন কেনা যা আবুয়া দিশম আবুয়া রাজ রিয়া কথা মেনা সংবিধান রে তেই নোড়া डॉक्टर साहब भीमराव अम्बेडकर गरम कोड़ा में नया नई नया लगाओ चौका तबुना मैं कहे चाहन उत्तर बंग में जितना टी बागान कर हमें कर आदिवासी भाई बने है, हमें के एक साथ लड़ाई करे लगे, हमें कर जंगल माल तराइट वर्ष में 5ম তফসিল लागू करे लगे। এই জন্য আমি বলতে চাই, আজ আমরা আদিবাসী যেমন এখানে 40টার জনজাতি আছে, আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমরা ছড়িয়ে আছি। জঙ্গলমহলে যারা তোরাই ডুয়ার্সের চা বাগানে যারা ওরাও কমিউনিটি আছে, তাদেরকে বলতে চাই, তাদের ভাষায় বলতে চাই, हमें एक साथ लड़ाई करो, 26 में टीएमसी के उखाड़ दो, हमें कर सरकार राज करो भैया। আমি বলতে চাই, আমরা বারবার আমাদের আদিবাসী সাঁওতাল এডুকেশন বোর্ড নিয়ে আমরা লড়াই করেছি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য, শিক্ষার জন্য, সেই সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হয়। আমাদের একটাই দাবি, আমাদের আগামী 2026-এ আমাদের সরকার হবে, আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করব। ওনা তাই মেতাও বুন কেনা যাহাই যাহাইকে মেনা বুনা আবা যাহা 5ম তফসিলের হয়। আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত রাজবংশী ভয়েরা আছেন, তোমাকে মুই কহবা চাহছু, আমার ঘর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আদিবাসী, দলিত, মুসলিম সবার তনে মুই চাহছু তোমাও আমার সাথে আসবেন, আমরা একসাথে লড়াই করবো। আর মুই কথা পারেমনি, আমি একটা কথা বলে শেষ করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিএমসি যে বাইনারি কাজ করছে, 1998 তারা যারা জোট করে সরকারে এসে তারা আমাদেরকে দালাল বলছে, অ্যাকচুয়ালি তারাই দালাল। আমি একটা কথা শুনছিলাম যে অনেকেই বলছে এখানে হিন্দু রাষ্ট্রমন্ত্রী, হিন্দু প্রধানমন্ত্রী, তারা বলছে যে হিন্দু খাতরে মে, তাহলে কি মুসলিম প্রধানমন্ত্রীকে মুসলিমকে খাতরে মে ফেলা যাক, তাই তো। তো আমি একবার স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমাদের স্লোগানের অন্যতম হবে 2026-এ টিএমসিকে উৎখাত করে আইএসএফকে রাজ্যে প্রতিষ্ঠাতা করা। আমি একবার স্লোগান বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সিধু কানু জিন্দাবাদ, बिरसा मुंडा जिंदाबाद जिंदाबाद, भारतीय संविधान जिंदाबाद जिंदाबाद। सबाई के जोहार। একটু আগে বিশ্বজিৎ দা বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর কথা, হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বা যারা মনে করেন শুভেন্দু অধিকারীরা ঠিক স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই, যদি হিন্দুদের ঐক্য তৈরি হয় তাহলে তো ভাই কারোর আপত্তি থাকার কথা নেই, আমারও কোনো আপত্তি নাই, হিন্দু হিন্দু ভাই ভাই হোক। কিন্তু শুভেন্দু অধিকারী তার কাঁথি শহরে যে পেট্রোল পাম্প আছে, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চায়, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিন, আপনার ওই 5 কাউন্টার বিশিষ্ট যে বড় পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পে আপনি একটা বড় ব্যানার লাগান,
হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই। ও মুসলমানের সঙ্গে তেলের ব্যবসা করব আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেব। শুভেন্দু অধিকারীরা হিন্দু রাষ্ট্রের স্লোগান দিচ্ছে। ভাই কারোর আপত্তি আছে যদি হিন্দু রাষ্ট্র করতে পারো? ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না, দেশের মানুষ তো দেবে না, সেটা তো অন্য প্রশ্ন। আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, কিন্তু শুভেন্দু অধিকারীদের কাছে প্রশ্ন, তোমরা যে হিন্দু রাষ্ট্র গঠন করবে, সেই হিন্দু রাষ্ট্রে কি তোমরা মোদি এই গ্যারান্টি দিতে পারবে, অমিত শাহ এই গ্যারান্টি দিতে পারবে যে মুসলমানরা না হলে টায়ার পাংচার সারিয়ে তারা খাবার জোগাড় করে, তারা আজীবন টায়ার পাংচারই সারিয়ে যাবে? তোমাকে তা নিয়ে ভাবতে হবে না। তুমি যে সরকারে আছো, তুমি গ্যারান্টি দাও আমার প্রত্যেকটা ঘরের হিন্দু সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে? সে গ্যারান্টি তুমি দিতে পারবে না। তুমি গ্যারান্টি দিতে পারবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হয়, তাহলে মুসলমান, খ্রিস্ট থেকে আরম্ভ করে আদিবাসী, অন্যান্য জনজাতির যত মানুষ আছে তারা 60 টাকা মিনিকিট চাল কিনে খাবে, আর হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের বাপ ভাইয়েরা তারা 30 টাকা কেজি চাল কিনে খাবে। এই গ্যারান্টি তুমি দিতে পারবে শুভেন্দু অধিকারী? তবে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলো। হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছো, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছো, আমাদের কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে বা আমার পার্টির চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা সেকুলারিজমকে প্র্যাকটিস করে, যারা ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করে। শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে জানাতে চাই, আরজি করে তিলোত্তমা বিচার পেল না কেন? যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয়, তাহলে তিলোত্তমার বাবা তো নওশাদ সিদ্দিকীর বংশধর ছিলেন না? তিলোত্তমার বাবা তো আমাদের মাহিউদ্দিনের বংশধর নয়। তিলোত্তমার বাবা তো আমার বংশধর নয়, আমার ধর্মের অনুসারী নয়। তিলোত্তমার বাবা তাহলে কেন বিচার পেল না? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। এভাবে হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা। আর ঠিক সেই সময়ে আরএসএসের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য নানান কর্মসূচি নিচ্ছেন। ভাই আপনারা বলুন, এ রাজ্যের বাঙালি হিন্দুরা, তাপসদা আছেন, বিশ্বজিৎদা আছেন, তারা বলবেন, আপনারাও বলুন, এ রাজ্যের বাঙালি হিন্দুরা দুর্গা পুজো করার জন্য কোনোদিন সরকারের থেকে 5 টাকা চেয়েছিল? কোনোদিন টাকা চাইনি। এই বছরে 1,10,000 টাকা করে 44,000 পুজো কমিটিকে টাকা দেওয়া হয়েছে। কেন? এই 1,44,000 পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দিলে কত টাকা হয়? সেই টাকায় কত শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত, কত কল কারখানা হতে পারত, কত প্রফেশনাল কলেজ হতে পারত। এগুলো উনি করবেন না, উনি আসলে বোকা বানাচ্ছেন। আমি আপনাদের কাছে আরও 2-1টা প্রশ্ন রাখব। উনি দুর্গা অঙ্গন করেছেন জানেন তো? সল্টলেকে দুর্গা অঙ্গন করেছেন, আপনারা জানেন তো? শিলান্যাস করেছেন কয়েকদিন আগে। এত দুর্গা মণ্ডপ রয়েছে, এত দুর্গা মন্দির রয়েছে সরকারি টাকায়, যেখানে বিজেপিও ভয় পায়। আমাদের সংবিধানে যেহেতু কোনো অপশান নেই যে সরকারি খরচে ধর্ম করা যাবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওসব ভয় পান না। দুর্গা অঙ্গনে শিলান্যাস করেছেন, কেন এত তাড়াহুড়ো করলেন আপনারা জেনে রাখুন। দুর্গা অঙ্গন যে জমিতে হয়েছে, একরের পর একর জমি, সেই জমি আসলে সল্টলেকের জমি, আপনারা জানেন ওটা হচ্ছে এসইজেডের জন্য নেওয়া জমি, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন।
অর্থাৎ ওখানে বসবাসের জায়গা ছাড়া সল্টলেকে কোনো ধর্মালয়ও তৈরি করা যাবে না। তাই অনেক লড়াই করেও মসজিদ তৈরি করতে পারেনি, ঈদগাহ তৈরি করতে পারেনি। ওখানে উনি দুর্গাঙ্গন তৈরি করলেন। কেন জানেন? ওটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের কাজ ছাড়া আর কোনো কাজ করা যাবে না। বোধহয় মমতা ব্যানার্জি ভাবছেন আমার যাওয়ার পালা এসেছে, তাই তাড়াতাড়ি ওটা দুর্গাঙ্গন করে দাও, যাতে অর্থনৈতিক অঞ্চল আর না থাকে। আপনারা জানেন মহাকালের মন্দির, শিলিগুড়িতে মহাকালের মন্দির হয়েছে, সেখানে শিলান্যাস করেছেন। আপনারা জানেন কি না জানি না, আমি জানানোর জন্য বলছি। এই যে মহাকালের মন্দির যেখানে হবে, সেই জমিটা নেওয়া হয়েছিল এ রাজ্যে বাম সরকারের আমলে, যখন পৌরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। তখন ওখানে শিল্প তৈরি করার জন্য, শিল্প নিগম তৈরি করার জন্য, শিল্প তৈরি করার জন্য ওই জমি নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি চান না এই বাংলার উন্নয়ন, তাই মমতা ব্যানার্জি দেখলেন আমার সরকার চলে গেলে, নওশাদ সিদ্দিকীদের সরকার, জোটের সরকার যদি এসে যায়, তাহলে এই ফাঁকা জমিতে শিল্প হয়ে যাবে, সবার হাতে কাজ এসে যাবে, এসিজেডে সবার হাতে কাজ এসে যাবে। তাই তাড়াতাড়ি ওখানে কিন্তু উনি মহাকালের মন্দিরে শিলান্যাস করে দিলেন। আমি বলতে চাইছি যে দেখুন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মানুষের যে অর্থনৈতিক অধিকার, সেই অর্থনৈতিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা নীরবে দেখছি। আর দায়িত্ব নিয়ে বলছি যে ওয়াকফ আইন পাশ হওয়ার পরে, ওয়াকফ আইন পাশ হওয়ার পরে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে পশ্চিম বাংলায় কেউ প্রতিবাদ করেননি, এ কথা আমি বলছি না। পশ্চিম বাংলায় একমাত্র রাজনৈতিক দল আইএসএফ এবং তার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে, আমাদের প্রিয় ছোট ভাইজানের নেতৃত্বে এই সারা বাংলায় কম বেশি 400-র ওপরে মানুষকে সচেতন করার সভা এবং আন্দোলন করা হয়েছে। উনি কলকাতার বুকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন, সরকার গ্রেপ্তার পর্যন্ত করেছে। আর তাই মমতা ব্যানার্জি বললেন যে নওশাদ সিদ্দিকী তো লড়াই করছে, তাহলে চলো একটা বার্তা দিই। মুর্শিদাবাদের মতো জেলা, সেখানে গিয়ে মমতা ব্যানার্জি বলে এলেন যে ওয়াকফ সম্পত্তি আমি সুরক্ষিত রাখব, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করবে না। যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করো, তাহলে আমি হব তার সবচাইতে বড় শত্রু। মমতা ব্যানার্জি আমাদের পরামর্শ দিলেন, বাংলার মানুষকে, বাংলার সংখ্যালঘু মুসলমানদের পরামর্শ দিলেন, ওয়াকফ নিয়ে যদি তোমাদের আন্দোলন করতে হয়, তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। ভালো কথা। আমি এই কথা বলেই আপনাদের শেষ করব। আপনাদেরও শপথ নিতে হবে। সামনের ভোট আসছে, বিধানসভা নির্বাচন আসছে। আমি কোথায় আন্দোলন করব, মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিতে পারেন না। আপনার আব্বার কবর চলে যেতে পারে, আপনার আম্মার কবর চলে যেতে পারে, আপনার মসজিদ চলে যেতে পারে, আপনার খানকা চলে যেতে পারে, আপনার ঈদগাহ চলে যেতে পারে। আর আপনি আন্দোলন তো যেখানে চলে যাবে সেই মাটিতেই করবেন। মমতা ব্যানার্জির দলের লোকেরা যখন ভোটের সময় আপনার দরজায় গিয়ে ভোট চাইবে, তখন দরজার সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে রাখবেন, দরজার সামনে একটা নোটিশ টাঙিয়ে রাখবেন, দরজার সামনে লিখে রাখবেন ওয়াকফ আন্দোলন আমরা এখানেই করব। আর তোমাদের যদি ভোট চাইবার দরকার হয়, তাহলে তোমরা দিল্লি চলে যাও, দিল্লি চলে গিয়ে ভোট চাও।